প্রিয় দর্শক, আমি রোকেয়া প্রাচী দ্য পলিটিক্যাল লেন্স বা আরপি স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ। এই পর্যায়ে আমি শেখ ইনান আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে প্রথমে যে প্রশ্নটি আমি কামাল ভাইকে করেছিলাম যে আমরা গত 3 দিনে যা দেখেছি সেটা আগামীকালকেও ঘটবে এবং আরো ভয়ঙ্কর কিছু ঘটবে এরকম আশঙ্কা করছি। কারণ তাদের গ্রেফতার এবং হামলা মামলা সব রকম পরিকল্পনা রয়েছে এবং নাশকতা করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটাকে তারা সহিংসতায় পরিণত করার চেষ্টা করছে। এই জায়গাটা আপনাদের পরিকল্পনাটা কি, আপনারা কি মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে এই যে আইসিটি তে যে প্রতিশোধ এবং প্রহসনের যে বিচারের যে স্টেজ পারফরমেন্সটা তারা করছে সেটি সম্পর্কে আপনি বলবেন। অবশ্যই এর মধ্যে সেনাবাহিনীর বিষয়টিও সম্পর্কিত। জি বলুন। জি ধন্যবাদ। আজকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠান আরপি স্টেশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আজকের কণ্ঠ ফেসবুক পেজ তথা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ যে সকল মাধ্যমে সারা দেশে বিদেশে যেই দেখছেন যেখান থেকে সকলকে আমাদের প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের সালাম, শুভেচ্ছা। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অগ্রজ বাংলাদেশ ছাত্রলীগের একজন সোনালী অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু কন্যার খুবই স্নেহধন্য জননেতা জনাব এস.এম. কামাল ভাই, মাননীয় সাংসদ উপস্থিত রয়েছে। আমরা আজকে সবাই খুবই অভিভূত এবং আনন্দিত যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সংগঠন, বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন, এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেটি কিন্তু আসলে যে 13 তারিখেই শুধু লকডাউন কর্মসূচি, বিষয়টি এরকম নয়। 10 থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। কিন্তু আমরা খুবই আপ্লুত, অভিভূত যে গত 5-6 তারিখ থেকেই আমাদের নেতাকর্মীরা, ছাত্রলীগের ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, যুবলীগের ভাইরা, স্বেচ্ছাসেবক লীগের ভাইরা, সারা দেশে সাধারণ জনগণকে, একেবারে খেটে খাওয়া মানুষ, আমরা দেখেছি লুঙ্গি পরা মানুষজন, হয়তো লুঙ্গি পরা, একটা গামছা গায়ে দেওয়া কিংবা একটা ছেঁড়া গেঞ্জি পরা, এরকম মানুষজন ছাত্রলীগের মিছিলের সাথে, ছাত্র ভাইদের সাথে মিলে গিয়েছে এবং অবৈধ ইউনূসের অপসারণ চেয়েছে, অবৈধ ইউনূসের বিচার চেয়েছে। তা আমরা এই সকল খেটে খাওয়া মেহনতি নিপীড়িত মানুষকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। এই যে টানা কয়েকদিন আপনারা যেভাবে অবৈধ ইউনূসের বিরুদ্ধে সারা দেশে মশাল মিছিল করেছেন, দুর্বল আন্দোলন গড়ে তুলেছেন, সেইভাবেই আপনারা কালকেও শুধু ঢাকা নয় সারা দেশকে আপনারা এই লকডাউন কর্মসূচির আওতায় নিয়ে আসুন। এবং আমরা তো গতকালকে অনেকেই এই স্লোগান তুলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি নিজেও বলেছি যে ফ্রম দ্য ভিলেজ টু দ্য টাউন উই মাস্ট এনশিওর টোটাল লকডাউন, অর্থাৎ গ্রাম থেকে শহর সর্বত্র আমরা টোটাল লকডাউনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি খুব ঘুরপাক খাচ্ছে, হয়তোবা এখানে যারা দর্শকবৃন্দ রয়েছে অনেকেই দেখেছেন যে ঢাকা শহরের যে ম্যাপ, টোটাল ম্যাপে আছে কিন্তু সকল রাস্তা সবুজ দেখাচ্ছে। আমরা যারা গুগল ম্যাপ দেখে চলাফেরা করি বা গুগল ম্যাপ বুঝি, এই যুগে গুগল ম্যাপ বুঝে না এমন মানুষের সংখ্যা তো খুবই কম। আমরা দেখি যে পুরো ঢাকা শহর জুড়ে সবুজ রাস্তা, অর্থাৎ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই। এটি কিন্তু আসলে কেউ ভয়ে ভীত হয়ে রাস্তায় নামছেন এমন নয়, মানুষ সর্বাত্মকভাবে এই আন্দোলনের সাথে একত্রতা সহমত পোষণ করেছে। আমরা দেখেছি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা ক্লাসে যাচ্ছেন না, তারা পরীক্ষা দিতে যাচ্ছেন না, বাধ্য হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষ তারা কিন্তু ক্লাসগুলো অনলাইনে নেওয়ার জন্য তারা ঘোষণা দিয়েছেন আগামী কয়েকদিন, আজকে কালকে সহ, এবং তারা অনলাইনে ক্লাস করবেন, অনলাইনে পরীক্ষা নেবেন। তো এটি তো আসলে কাউকে জোর করে সম্ভব না। একটা শিক্ষার্থী যদি তার ক্লাসে যেতে চায়, বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, তাকে তো জোর করে আটকে রাখা সম্ভব না। এটি প্রমাণ করে, দিস ইজ দ্য ইন্ডিকেটর যে মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচিকে গ্রহণ করেছে। মানুষ এই অবৈধ, অসাংবিধানিক, ফ্যাসিবাদী, খুনি, সুদখোর, ভণ্ড, প্রতারক 420 ইউনূসকে এবং ওর এই অবৈধ সরকারকে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। এবং যে বিষয়টি আপনি নিয়ে আসলেন যে তারা যে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করে আওয়ামী লীগের উপরে দোষ চাপাতে যাচ্ছে, দেখুন এটি তো তাদের বৃহত্তর মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা সেই গত জুলাই আগস্টে হাজারো মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, পুলিশদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগের ভাইদের হত্যা করেছে, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তারাই হত্যাগুলো করলো, তারাই হত্যাকাণ্ডগুলোকে ইন্ডেমনিটি দিল, তারাই আবার এই দোষগুলো আওয়ামী লীগের উপরে চাপালো। তাদের জন্য এটি অবাক করা কিছু নয়। যারা মানুষ মেরে দোষ চাপাতে পারে তারা দুইটা বাস পুড়িয়ে দোষ আমাদের উপরে চাপাবে না, এটা বরং ভাবাটাই বোকামি। এটাই ওদের কাজ। যুগে যুগে কালে কারা ওরা এই কাজগুলোই করেছে। আমরা দেখেছি সে আগুন সন্ত্রাসে কারা পেট্রোল বোমায় ঝলসে দিয়ে মানুষকে হত্যা করেছে, সেই দিনগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। সুতরাং আমি বলবো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আমার যারা অগ্রজ অনুজ ভাই বন্ধু রয়েছে, আপনারা সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, সদাচক্রত সজাগ দৃষ্টি রাখুন। দেশের জনগণকে পাশে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের মেটিকুলাস ডিজাইনের যে এই যে একটা সেগমেন্ট, যে পাস পুড়িয়ে রাস্তাঘাটে গোলযোগ সৃষ্টি করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, এটিকে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। বিএনপি আমাদের এই ষড়যন্ত্রকে আমাদের নস্যাৎ করে দিতে হবে। এবং পুলিশ ভাইদের যে বিষয়টি আপনি বলেছেন, আমরা বলতে চাই আসলে খুবই ভারাক্রান্ত হয়ে হৃদয়।
সঠিক সংখ্যা জানি না, কোথাও শুনি 3200, আপনি যে কোথাও শুনি। যে ম্যাপটির কথা বলছিলেন ইনান, আমি আপনাকে 1 মিনিটের জন্য একটু মানে কয়েক সেকেন্ডের জন্য থামালাম। এই হচ্ছে সেই ম্যাপটি যেখানে আজকে ঢাকা শহর ফাঁকা। জি, 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 একদম, একদম। দেখুন সেই শাহবাগ দেখুন, আপনি মালিবাগ দেখুন, কিংবা আপনি সেই নিউ মার্কেট দেখুন, আর ঢাকার ব্যস্ততম সড়ক, ওই যে চ্যানেল আইর সামনে তেজগাঁওর যে রাস্তা দেখা যাচ্ছে, দেখুন ওই উত্তরার রাস্তা দেখুন, কোথায় কোথাও লাল আছে? তার মানে কি পুরো রাস্তা ফাঁকা, অর্থাৎ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে এই অবৈধ সরকারকে। এই ইউনূসের ঘুম কখন ভাঙবে, কখন সে তার ক্ষমতার মোহ থেকে ঘুম ভেঙে দেখবে যে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে সর্বাত্মকভাবে। এবং যে পুলিশ ভাইদের কথা আমরা বলছিলাম আপা, কোথাও শুনি 3200 পুলিশ মারা গিয়েছে, কোথাও আমরা দেখেছি 2000 অধিক পুলিশ মারা গিয়েছে, কোথাও কেউ বলেছে অন্তত 1000 পুলিশ মারা গিয়েছে। যাই হোক, পুলিশদের যেভাবে পিটিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি পুলিশ ভাইদেরকে আকুল আবেদন জানাবো যে আমরা এই পুলিশ হত্যার বিচার চাই। ভাইয়েরা, আমরা চাই যে বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে কেউ যেন এর ধরনের ধৃষ্টতা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনীর উপর এই ধরনের অমানবিক পৈশাচিক গণহত্যা যেন কেউ চালানো সাহস ভবিষ্যতে না পায়, সেই দৃষ্টান্তমূলক বিচার আমরা নিশ্চিত করতে চাই। পুলিশ ভাইরা যারা আপনাদের ভাইদেরকে পুড়িয়ে হত্যা করেছে, যারা আপনাদের ভাইদেরকে ইট দিয়ে থেতলে মাথা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যারা আপনাদের ভাইদেরকে কুপিয়ে কুপিয়ে টুকরো করেছে, যারা আপনাদের ভাইদেরকে মেরে লাশ রাস্তার পাশে কিংবা ওই ফুটওভার ব্রিজে কিংবা ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে, 36 ঘন্টা পর্যন্ত ওই যাত্রাবাড়িতে পুলিশ ভাইদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ ভাইরা, দয়া করে ওই হত্যাকারীদেরকে আপনারা সমর্থন করতে যেন না। পুলিশ ভাইরা, আপনারা আইন মেনে চলুন। পুলিশ ভাইরা, আপনারা আপনাদের প্রচলিত আইনকে অনুসরণ করুন। পুলিশ ভাইরা, এদেশের স্বাধীনতা যুদ্ধে ওই রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ইপিআর থেকে শুরু করে সবার অনেক অবদান ছিল। পুলিশ ভাইরা, আপনারা আপনাদের অগ্রজদের, আপনারা আপনাদের সেই অবদানকে ভুলে যাবেন না। পুলিশ ভাইরা, আপনারা যারা মারা গেছে তাদের ভুলে যাবেন না। জি, আমি আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ। আমি আমাদের এস এম কামাল হোসেন ভাইয়ের কাছে যেতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিনিয়র নেতৃবৃন্দের জায়গায় থেকে আমি আপনাকে আসলে কয়েকটা সেক্টরের কথা একটু জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে, যেমন ধরেন ইনান পুলিশের যে কথাটি বললো, তারপরে সেনাবাহিনী, তারপরে আমরা দেখেছি যে আরো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী আরো যে বাহিনীরা আছে, তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও আমরা দেখছি আসিফ মাহমুদের একটা ব্যক্তিগত মিলিশিয়া বাহিনীর মতো তৈরি হয়েছে। আমরা শুনছি তাদেরকে নামানো হবে পুলিশের পোশাক পরিয়ে, এবং কিছু জঙ্গিরাও নামবে পুলিশের পোশাকে এর ভেতরে মিশে গিয়ে। এরকম যখন পরিস্থিতি, আমরা এর মধ্যে দেখছি যে আমাদের সেনাবাহিনীদের একটা অংশ, আপনি যেমনটি বলছিলেন যে আইসিটিতে যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, সেখানে কি করে সেনাবাহিনীদের বিচার হয়। এখন একদিকে আইসিটিতে সেনাবাহিনীদেরকে, কিছু সেনাবাহিনীর যে প্রহসনের বিচার হচ্ছে, সেটা যেমন জাতির কাছে একটা এবং সারা পৃথিবীর কাছে একটা কলঙ্কজনক অধ্যায়, তেমনি বঙ্গবন্ধু কন্যার যে প্রহসনের বিচার করছে সেটিও। এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে তারা পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে, তারা সেনাবাহিনীকে ধ্বংস করে তার নিজেদের বাহিনী নামাচ্ছে, কিন্তু আমাদের এর মধ্যে থেকেও আইসিটিকে থামাতে হবে। আইসিটির আপনি যে কথাটি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথাটি যে এই আইসিটিতে কি করে বঙ্গবন্ধু কন্যার বিচার হয়, কি করে সেনাবাহিনীর বিচার হয়। এই যে এরকম একটা দেশের পরিস্থিতি, এই জায়গাটায় আমাদের জনগণের এবং সকলের অনেক বেশি দায়িত্ব, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। আমাদের এটা মোকাবেলা করতেই হবে, আপনি একটু বিশদভাবে ব্যাখ্যা করবেন। আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি যেটা বলতে চাই, আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার অনুরোধ, যদি আপনারা মনে করেন যে সেনাবাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে সেনাবাহিনীর অফিসারদের নামে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে ৭১-এর যুদ্ধ অপরাধীদের যে আদালতে বিচার হয়েছে সেই আদালতে বিচার করা হচ্ছে, এটা অন্যায়, এটা প্রতিশোধ নেওয়া। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে জেনারেল ওসমানী বাহিনীর রিটায়ার্ড অফিসার ছিলেন, তিনি মুক্তি বাহিনীর প্রধান ছিলেন, তার নেতৃত্বে বঙ্গবন্ধুর সরকারের প্রথম সরকারের মুজিবনগরের সরকারের নেতৃত্বে সেনাবাহিনীর পাকিস্তানে যারা চাকরি করত তারা এসে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিল। সেই মুক্তি বাহিনীর কাছে, মিত্র বাহিনীর কাছে পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় বরণ করেছিল। বঙ্গবন্ধু সেই সেনাবাহিনীর অফিসারদের নিয়ে আধুনিক সেনাবাহিনী, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছিল। আজকে আমরা মনে করি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে যে আদালতে যুদ্ধ অপরাধী বিচার হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মিথ্যা সেই আদালতে বিচার করা, আমি মনে করি যে সেনাবাহিনী এটা কোনোভাবে মেনে নেবে না, দেশের জনগণও কোনোভাবে মেনে নেবে না। আমি পুলিশ ভাইদের অনুরোধ করব যে পুলিশ বাহিনীকে, আমার সেনাহের ইনান বলেছে, যেভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যেভাবে অন্তঃসত্ত্বা পুলিশ, মহিলা পুলিশ সহ শত শত পুলিশ অফিসার, পুলিশকে হত্যা করা হয়েছে, শত শত দক্ষ পুলিশ অফিসারকে চাকরি
লাঞ্ছিত করা হয়েছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে, এইটা যারা বিশ্বাস করে আমি সেই পুলিশ ভাইদের অনুরোধ করব এবং দেশবাসী যারা বিশ্বাস করে যে আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে, আমি মনে করি তারা 13 তারিখ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন সেইটা পালন করার মধ্যে দিয়ে তারা জানান দেবে আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, যে আদালত, সেই আদালত মানি না, ষড়যন্ত্রমূলক মামলা মানি না, এই আদালত বন্ধ করতে হবে, এই মামলা বন্ধ করতে হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা বন্ধ করতে হবে, পুলিশ হত্যার বিচার করতে হবে। শুধু তাই নয়, আপনি জানেন যে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করে প্রায় 32 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে জেলখানায়, প্রায় 41 জন নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, শত শত আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের যারা বিচার চান তাদেরকে আহ্বান করব, আগামীকাল সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি। যে আপনারা জানেন যে গার্মেন্ট শিল্পকে ধ্বংস করে মানুষকে কর্মহীন করে পড়েছেন, তার মধ্যে 18 লক্ষের উপরে নারী যারা এই কর্মহীন হয়ে পড়েছেন, সেই শ্রমিক ভাইদের, সেই দিনমজুর ভাইদের আমরা আহ্বান করব, আসুন এই কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে আপনারা আজকে ওই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট ইউনুসকে জানান দেন আমরা এই নিউজকে মানি না। আপনি যেটা বলেছেন, দেখেন যেটা আজকে ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন, আজকে অগ্নি সন্ত্রাস যারা করেছেন তারা বাসে আগুন দিচ্ছেন। এবং বিএনপির একজন নেত্রী মনি, তিনি কিন্তু একটি টক শোতে বলেছেন যে এনসিপির অফিসে যিনি বোমাবাজি করেছেন তিনি শিবিরের কর্মী। এবং রাজশাহীতে হাইওয়েতে আপনি বাসে অগ্নিসংযোগ করতে গিয়ে নিজে সেই আগুনে দগ্ধ হয়েছেন, সে ছাত্র দলের কর্মী। এর ভিতর দিয়ে প্রমাণিত হয়েছে যে এই সরকার আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা দেখে, জনগণের মৌন সমর্থন দেখে ইউনূস গংরা আতঙ্ক হয়ে সারা বাংলাদেশে একদিকে যেমন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আপনি নবম শ্রেণীতে পড়ে সেই ছাত্রকেও গ্রেপ্তার করছেন আতঙ্কে এই অবৈধ ইউনূস সরকার। আমরা মনে করি যে এই আতঙ্কের মধ্যে দিয়ে তারা দায় দায়িত্ব, জনসমর্থন দেখে, শেখ হাসিনার বাংলাদেশের মানুষের জনসমর্থন দেখে তারা এই স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ আন্দোলনকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই বাসে আগুন দিচ্ছে, তারা বিভিন্ন স্থাপনায় তারা পেট্রোল বোমা মারছে, যেটা 2024-এর 5ই আগস্টের আগে আপনি জানেন মেট্রো রেলে আগুন দিয়েছিল, টেলিভিশন ভবনে আগুন দিয়েছিল, বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছিল। তারা আবার নতুন করে ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন দিয়ে আবার আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ষড়যন্ত্র করছেন। আমরা দেশবাসীকে আহ্বান করব যে আপনারা না বলুন যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা আমরা মানি না, এই আদালত আমরা মানি না, এই আদালত বন্ধ করতে হবে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র মানি না, আমরা পুলিশ হত্যার বিচার চাই, আমরা বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর তনয় জননেত্রী ছিলেন, যে বাংলাদেশে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা ছিল, যে বাংলাদেশে মানুষ নিরাপদে বাসায় স্বামী, স্ত্রী, সন্তান নিয়ে ঘুমাতে পারত। আজকে বাংলাদেশে প্রায় 60 থেকে 70 ভাগ লোক অনিশ্চয়তার ভিতর দিন কাটাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার ভিতর অধিকাংশ নারী। আজকে মব সন্ত্রাসের নামে আজকে বাংলাদেশকে জঙ্গিবাদের বাংলাদেশ বানায়। আমরা মনে করি দেশবাসীকে আমরা আহ্বান করতে চাই যে সব কিছুর মূলে হচ্ছে এই অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি, মব সন্ত্রাসের জনক, ফ্যাসিস্ট, ক্ষমতালোভী, অর্থলোভী, সাম্রাজ্যবাদী ক্রীড়ানকের শক্তির ক্রীড়ানক এই ইনু এবং তার দোসর 71-এর পরাজিত পাকিস্তান আর পাকিস্তানের প্রতিনিধি জামাত, তারা মিলে বাংলাদেশটাকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এই ইনুস থাকলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। যারা বাংলাদেশকে রক্ষা করতে চান, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, যারা 71-কে ধারণ করে 71-কে রক্ষা করতে চান, তাদেরকে আমরা আহ্বান করব এখনই সময়, স্লোগান দিন, হটাও ইউনুস, বাঁচাও দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগান দিয়ে রাস্তায় নামার জন্য আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই। আজকে আপনার মাধ্যমে আবারও দেশবাসীকে আহ্বান করতে, কারণ একমাত্র শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনাই পারেন। শেখ হাসিনাই আপনাকে আপনার কর্মসংস্থান
বাসস্থানের ব্যবস্থা করতে পারে। কারণ 15 বছর বঙ্গবন্ধুর তনয় ক্ষমতায় ছিলেন তিনি। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, গরিব মানুষের সন্তানদের বছরের শুরুতে এক সেট নতুন বই দিয়েছেন, যাদের ঘর নাই তাদের ঘর দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনাই আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। মালয়েশিয়া, আধুনিক মালয়েশিয়ার জনক মোহাম্মদ মাহাথির, তিনি শেখ হাসিনার এই সময় শেখ হাসিনার প্রয়োজনীয়তা উপলব্ধি করে কথা বলেছেন। আমরা মনে করি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র 71-এর বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনা। তাই বাংলাদেশকে ধ্বংস করতে হলে শেখ হাসিনার বিরুদ্ধে, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে এই মিথ্যা মামলা দিয়ে আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। খুনি তিনি হচ্ছেন নায়ক, আর যিনি নায়ক তাকে খুনি বানানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা রক্তপাতে বিশ্বাস করে না। শেখ হাসিনা আজকেও নির্দেশ দিয়েছেন, বাঙালির অস্তিত্ব অনুভূতি শেখ হাসিনা, যারা বাসে আগুন দেবে তাদের যে হাত দিয়ে আগুন দেবে সেই হাতটা পুড়িয়ে দাও, যারা মানুষের স্থাপনায় পেট্রোল মারবে ওই হাত পুড়িয়ে দাও। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই, কারণ আমাদের বিশ্বাস জনগণ আমাদের পক্ষে। এবং তার প্রমাণ এই 3 দিনের ঢাকা এবং ঢাকা শুধু নয়, সারা বাংলাদেশে মানুষ গর্জে উঠেছে। খালি নিরাপত্তাহীনতার ভয়ে, মব সন্ত্রাসের ভয়ে সাধারণ মানুষ একদিন মানুষ মাঠে নামবে এবং তারা জেগে উঠবে। বঙ্গবন্ধুর বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তারা জেগে উঠবে। তারা একদিন জয় বাংলার স্লোগান দিয়ে ঢাকা শহরকে মুখরিত করবে, আমরা একে বিশ্বাস করি। এবং তারা তাদের প্রিয় নেত্রীকে, যেমন করে 81 সালে তাদের প্রিয় নেত্রীকে ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে তারা নিয়ে গিয়েছিলেন, আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনাকে, কোটি কোটি জনতা শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাবেন, কারণ তারা বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। জি, অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনি সবাইকে একদম লকডাউনের গুরুত্ব এবং সবাইকে যে আহ্বান করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমাদের এই সময়ের তরুণ ছাত্র নেতা শেখ ইনানকে বলবো, জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় আশা ভরসার আস্থার বাতিঘর। তিনি বলেছেন তার প্রিয় জনগণকে যদি কেউ আঘাত করে, তার দেশের মানুষকে যদি কেউ আঘাত করে, তখনই প্রত্যুত্তর দিতে হবে, কিন্তু তার আগে সহিংসতাহীন শান্তিপূর্ণভাবে কর্মসূচির কথা। তিনি তার দেশের মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এবং জনগণকে নিয়ে, আমাদের যে সাধারণ ছাত্রছাত্রী জনতা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করতে বলেছেন। তো সেরকম একটি জায়গায় আমরা দেখছি যে সাধারণ মানুষের উপরে আঘাত আসছে। আপনি এর আগে বলছিলেন পুলিশের কথা, পুলিশকে আপনি অনেক কষ্ট থেকে, আবেগ থেকে আপনি পুলিশকে অনুরোধ করছিলেন, কিন্তু পুলিশের কাছে সে অনুরোধ যাবে কিনা আমি জানি না, কারণ পুলিশ তো আপনাদেরকে ব্রাশ ফায়ারের জন্য প্রস্তুতি নিয়েছে। আসিফ মাহমুদের যে ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী তৈরি হচ্ছে, তারা তৈরি হচ্ছে। এই সবকিছু মিলে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, সেনাবাহিনী যারা আছেন, তাদের কাছে আমাদের মানে আবেদনটা আমি চাই যে আপনি একজন ছাত্র নেতা হিসেবে আপনার যে বক্তব্য তাদের কাছে সেটি আপনি বলুন, এবং আমাদের জনগণ ছাত্র নেতাদেরকে বলুন যে তারা কিভাবে রাজপথে, এমনি প্রচুর ছেলে রাজপথে, তাদের সাহসের কোনো কমতি নেই এবং তারা মরতে প্রস্তুত, গ্রেফতার হচ্ছে, তারপরও তারা মিছিলে যাবে, রাজপথে থাকবে। তাদের একটা দিক নির্দেশনাও প্রয়োজন এই মুহূর্তে। তো সেটি আপনার কাছ থেকে শুনতে চাই শেখ ইনান। দেখুন, প্রথমত আপনার শেষ কথাটি দিয়েই শুরু করবো যে তাদের একটি নির্দেশনা প্রয়োজন। জি। মার্টিন লুথার কিং জুনিয়র একটা খুব বিখ্যাত উক্তি রেখে গিয়েছেন। তিনি বিপ্লব, সংগ্রাম, লড়াই নিয়ে কোথাও বলেছিলেন, যদি তুমি উড়তে না পারো তবে তুমি দৌড়াও, যদি তুমি দৌড়াতে না পারো তবে তুমি হাঁটো, যদি তুমি হাঁটতেও না পারো তবে তুমি হামাগুড়ি দাও, কিন্তু তুমি সামনে এগোনো বন্ধ করো না, কোনো অবস্থাতেই যেন তোমার অগ্রসরতা বন্ধ না হয়। সুতরাং আমি আমার বাংলাদেশ ছাত্রলীগের ভাইদেরকে বলবো, আপনারা যে রাস্তায় নামতে পারবেন রাস্তায় নামুন, যে ফাইট করতে পারবেন ফাইট করুন, যে মার খেতে পারবেন মার খান, যে জীবন দিতে প্রস্তুত আছেন সে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে লড়াই করুন। যে রাস্তায় নামতে পারছেন না, নানান প্রতিকূলতার কারণে আপনি থেমে যাচ্ছেন, যারা রাস্তায় নামছে তাদেরকে মানসিক শক্তি দিন, সাহস দিন, তাদেরকে অনুপ্রেরণা দিন। আপনার ফেসবুকে, অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যুদ্ধ আছে সেই যুদ্ধটাকে শানিত করুন। যে নিজের আইডি দিয়ে পারছেন না পরিবারের নিরাপত্তার কারণে, কোনো অসুবিধা নেই ভাই, এখন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবদান রাখা যায়, আপনি সেইভাবে অবদান রাখুন। অন্যান্য বিভিন্ন উপায়ে কাজ করা যায় সেইভাবে কাজ করুন। যে কিছুই করতে পারছেন না সে অন্তত একজন সহযোদ্ধা যে এই যুদ্ধে অংশগ্রহণ করছে, যে এই লড়াইয়ে নিজের বুক চিতিয়ে নিজেকে মৃত্যুর ভয়কে
তুচ্ছ করে বিলিয়ে দিচ্ছেন, তাকে একটা ফোন করে সান্ত্বনা দিন, একটা সাহস দিন। এইভাবেই আমাদেরকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে শুধু নয়, এদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, অবৈধ অসাংবিধানিক এই সরকারের বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে। এই 13 তারিখের লকডাউন ইতিমধ্যেই আমরা সফল হিসেবে ঘোষণা করতে পারি, কারণ এই 10 থেকে 13 তারিখ পর্যন্ত সারা দেশে যে মানুষের মধ্যে প্রবল উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, অত্যন্ত ভালোবাসার সহিত মানুষ যে আওয়ামী লীগের কর্মসূচিকে গ্রহণ করেছে, এর মধ্যে দিয়ে লকডাউন ইতিমধ্যেই সফল হয়েছে। আপনারা দেখছেন দেশের বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা কিন্তু যাচ্ছে না, তারা স্কুল কলেজ বয়কট করেছে, এক প্রকার বন্ধর মতো পরিস্থিতি হয়েছে। এই অবস্থায় আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেখুন, দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের পর গঠন হয়েছে। সেই সেনাবাহিনীকে কোনো তাবেদার সরকার, কোনো বৈদেশিক শক্তির বলে পরিচালিত সরকার দুর্নাম করবে, বদনাম করবে, সেনাবাহিনীর ইমেজকে ডিস্ট্রয় করবে, এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। আমরা চাই যে বাংলাদেশ সেনাবাহিনী ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করুক। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী জনগণের ম্যান্ডেটকে ধারণ করুক। যেই সেনাবাহিনীর শপথ নেয় দেশ রক্ষার, যেই সেনাবাহিনী শপথ নেয় লাল সবুজের পতাকাকে রক্ষা করার, যেই সেনাবাহিনী শপথ নেয় 56,000 বর্গ মাইলের মানচিত্রকে অখণ্ড রাখার, যেই সেনাবাহিনী শপথ নেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষার, সেই সেনাবাহিনীকে ওই টাকলা ফুয়াদ কিংবা ওই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারে বলে আমি অন্তত একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিশ্বাস করি না। এবং আমরা চাই যে সেনাবাহিনী এই সমস্ত আইন ভঙ্গকারীদেরকে, দেশদ্রোহীদেরকে, রাষ্ট্রদ্রোহীদেরকে বিচারের আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখবে। এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে এই যে তার ব্যক্তিগত নিজস্ব সন্ত্রাসী জঙ্গি বাহিনী গঠনের মধ্যে দিয়ে সেনাবাহিনীর বিকল্প একটি বাহিনী করার পরিকল্পনা করছে, এই ক্ষেত্রেও আমি দেশপ্রেমিক সচেতন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সজাগ হয়ে, সতর্ক হয়ে কার্যকর ভূমিকা, উদ্যোগ এখনই গ্রহণ করার জন্য অনুরোধ করবো। প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনী, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করেন, ওরা কিন্তু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ওরা কিন্তু দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। তখন কিন্তু আমাদের শেখ হাসিনার যে গড়ে তোলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ একটি বাংলাদেশ করার যে প্রক্রিয়া শেখ হাসিনা নিয়ে এসেছেন, সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? পদ্মা সেতুর বাংলাদেশ, মেট্রো রেলের বাংলাদেশ, কর্ণফুলী টানেলের বাংলাদেশ। আজকে টিটিপাড়া যে আন্ডারপাস, এটি কিন্তু আমাদের যোগাযোগ খাতে একটি বৈপ্লবিক সাফল্য। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ, সর্বত্র কিন্তু শেখ হাসিনার যে উন্নয়নের ছোঁয়া ছিল সেটি আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। সুতরাং প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা, প্রিয় পুলিশ ভাইরা, প্রিয় আনসার ভাইরা, সবার উদ্দেশ্যে আমি বলবো, প্রিয় বিজিবির ভাইয়েরা, এদেশের আপামর জনসাধারণ, ছাত্র ভাইয়েরা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, নাট্যশিল্পী, যে যে জগতের সাথে আমরা রয়েছি, আসুন সবাই মিলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে এই লড়াইয়ে, দেশ রক্ষার লড়াইয়ে সামিল হই এবং বাংলাদেশকে পুনরায় প্রকৃত অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি রাষ্ট্র গঠনের যে অভিপ্রায় নিয়ে শেখ হাসিনা পরিচালনা করছেন, সেই ধারায় আবারও ফিরিয়ে আনি। আর এই যে অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল, এটি সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং বিশ্বের কোনো প্রসিডিউরাল লয় এই বিচারকে সমর্থন করতে পারে না, করে না। আমরা স্পষ্ট বলতে চাই, যেই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে এত বছর পর এসে মিথ্যা মামলার বেসাতি সাজিয়ে শেখ হাসিনার মতো একজন বৈশ্বিক লিডারের ভুয়া ক্যামেরা ট্রায়াল সম্পন্ন করার এই অপচেষ্টাকে জনগণ কিন্তু কোনোভাবে মেনে নেয়নি। এই ট্রায়ালে আমরা দেখি যে ওই যে ফ্যাসিস্ট তাজুল, ফ্যাসিস্ট ইউনূসের শীর্ষ সহযোগী ফ্যাসিস্ট তাজুল, সে বলে গুলি লেগে নাকি ঝাঁকড়া চুলে আগুন ধরে গিয়েছে। ওমা, কি বিচিত্র, কি সেলুকাস, কি জোকারি একটা! ওদের তো নোবেল দেওয়া উচিত, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য তাজুল সাহেবকে একটা নোবেল দেওয়া উচিত। তাজুল সাহেবকে ইউনূস সাহেব যেমন নোবেল পেয়েছেন, তাজুল সাহেবকে অস্কার দেওয়া উচিত। নোবেল ইউনূসের সাথী হবেন অস্কার তাজুল। যে কিভাবে স্ক্রিপ্ট রচনা করতে হয়, কিভাবে গল্প বানাতে হয়, এটি তাজুল সাহেবের থেকে কারো শেখা উচিত। তিনি কিভাবে বলেন যে গুলি লেগে ঝাঁকড়া চুলে আগুন ধরে গিয়েছে। এই ধরনের নাটকের মঞ্চায়ন, মঞ্চস্থ করার অভিপ্রায় আমরা কিন্তু দেখেছি। রোকেয়া আপা নিশ্চয়ই ভালো বলতে পারবেন, আপনি নিশ্চয়ই মঞ্চ নাটকও করেছেন, যে এই ধরনের নাটকের স্ক্রিপ্ট, এতটা সুন্দর নাটকের স্ক্রিপ্ট আপনিও কখনো দেখেছেন বলে আমরা মনে করি না। সুতরাং আমরা বলতে চাই যে এই অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে এই মিথ্যা মামলার বেসাতি সাজিয়ে যে বিচারের মঞ্চায়ন, যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে, এটিকে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আজকে এই সময়ে এসে আমরা স্পষ্টত জানান দিতে চাই, স্পষ্টত ঘোষণা দিতে চাই যে
অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে এবং এই অবৈধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন এই 3 দিন ধরে মানুষ যেভাবে পালন করছে, সর্বাত্মকভাবে সাড়া দিয়ে দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। এই ধারা আগামীকালকে অব্যাহত থাকবে এবং আমাদের যে লকডাউন কর্মসূচি ইতিমধ্যে সফল হয়েছে তার চূড়ান্ত সাফল্য কালকে অর্জন হবে এবং এরপরেই আমাদের কর্মসূচি আসবে মার্চ টু যমুনা। যমুনা ঘেরাও করে এই অবৈধ ইউনূসকে আইনের আওতায় এনে ওর কঠিন থেকে কঠিনতর দৃষ্টান্তমূলক বিচার এই বাংলার মাটিতে আমরা নিশ্চিত করব। তবে জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইনে যে ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, যে পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যত মানুষকে হত্যা করা হয়েছে তাদের আত্মা অন্তত শান্তি পাবে। ওই দূর আকাশ থেকে বলবে যে না, আমার দেশে আমার হত্যার বিচারটা, মেটিকুলাস ডিজাইনকারীর বিচারটা সম্পন্ন হয়েছে। এটুকুই শুধু আমাদের চাওয়া। সুতরাং ভাইরা, কেউ ভীত হবেন না, কেউ সন্তুষ্ট হবেন না। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াই আমরা করছি, আমরাই জিতবো। যুগে যুগে বঙ্গবন্ধুর সৈনিকরা জিতেছে, যুগে যুগে বঙ্গবন্ধুর সৈনিকরা জিতছে, যুগে যুগে বঙ্গবন্ধুর সৈনিকরাই জিতবে। সত্যের জয় সুনিশ্চিত। আমরা সত্যের পক্ষে রয়েছি, আমরা ন্যায়ের পক্ষে রয়েছি, আমরা নৈতিকতার পক্ষে রয়েছি। সুতরাং নৈতিকতা কখনো পরাজয় বরণ করেনি, ন্যায় কখনো ভুলুণ্ঠিত হয়নি, সত্য কখনো পরাজিত হয়নি। আমরাও পরাজিত হব না, আমরাও কখনো পিছপা হব না। বিজয় আমাদের সুনিশ্চিত। সেদিন খুব বেশি দূরে নয় ভাইরা, এই কথাটা আমি সব জায়গায় বলে থাকি। আজকে কামাল ভাই সহ বলছি, কামাল ভাইরা তাদের জীবনে যেমন 81 সালের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী, তেমনি বর্তমান প্রজন্মের ভাষায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন 2.0 হবে। শুধু ঢাকা শহর নয়, শুধু ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, পুরো ঢাকা শহরকে যদি হাজারো ড্রোন দিয়েও ক্যামেরা ভিউ করা হয় তাহলে দেখা যাবে পুরো ঢাকা সিটি কোথাও একটি পা ফেলার জায়গা পর্যন্ত অবশিষ্ট নেই। লোকে লোকারণ্য, মানুষে মানুষে ভরা। সুতরাং সেই দিনটির অপেক্ষায় আমরা সবাই আশায় বুক বেঁধে রয়েছি। আমরা সবাই ঐকান্তিকভাবে প্রচেষ্টা করলে সেই দিনটি খুব দ্রুতই আমাদের সামনে আসবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি খুবই আমার নিজেরই আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম কথাগুলো শুনে। ধন্যবাদ কামাল ভাই। আমরা একদম অনুষ্ঠানের শেষে আমি একটু স্পেসিফিক একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো এবং সেটি আমি পরে ইনানের থেকে আমি অচট্ট করে শুনবো। সেটি হচ্ছে এই যে অবৈধ অসাংবিধানিক আইসিটি, সেই আইসিটির সাথে আমরা মনে করি যে আমাদের অনেক আইনজীবীদের সংগঠন রয়েছে, আইনের সাথে সম্পৃক্ত, বিচার বিভাগের সাথে সম্পৃক্ত অনেক অনেক সংগঠন আছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, কারণ তাদেরও কিছু করণীয় আছে। এই যে একটা অবৈধ আইসিটির দ্বারা বসবে সেদিন, তাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা? দেখেন, আদালত তো আমি বলি যে প্যারালাইজড দিকে নিয়ে যাচ্ছে। একজন সাবেক প্রধান বিচারপতিকে যেভাবে কোর্টের বারান্দায় হাজির করা হয়েছে, প্রায় 41 জন আইনজীবীকে একসাথে গ্রেফতার করা হয়েছে। জি, কারণ আমরা শেষের দিকে একটু ছোট করে বলবেন। হ্যাঁ জি, হ্যাঁ, আইনজীবীদের গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি যে আমাদের আইনজীবীরাও মাঠে নামবে এই অবৈধ অসাংবিধানিক এই ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে। আমি শুধু একটি কথা বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর ভাইদের বলবো, আপনারা দেশটাকে রক্ষা করুন, কারণ আপনারা সার্বভৌমত্বের পক্ষে। আপনাদের আজকে ওরা ধ্বংস করার জন্য আপনাদের ওরা বিচার করছেন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে। পুলিশ ভাইদের বলবো, আপনাদের ধ্বংস করে ফেলেছে। আপনাদের সহযোগ দ্বারা তাদের হত্যার বিচারের দাবিতে আপনারা সহযোগিতা করুন। আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতা কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর আপনারা ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, যে ইউনূস জগদ্দল পাথরের মতো বসে আছে তাকে টিকিয়ে রাখার জন্য আপনারা সাধারণ মানুষের উপর নির্যাতন করেন না। আপনারা নির্যাতন বন্ধ করুন। আপনারা আমাদের আওয়াজ তুলুন, সেনাবাহিনীর আওয়াজ তুলুন। সেনা অফিসারদের বিরুদ্ধে আমরা মিথ্যা মামলা মানি না, ষড়যন্ত্রমূলক মামলা মানি না। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। পুলিশ ভাইয়ের আওয়াজ তুলুন, আমাদের পুলিশ হত্যার বিচার চাই। আজকে সাধারণ মানুষকে আহ্বান করব, আপনার আওয়াজ তুলুন। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা বাসযোগ্য বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে একটিই লক্ষ্য, এই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের পৃষ্ঠপোষক, জামাত বিএনপির পৃষ্ঠপোষক এই ইউনূসের পদত্যাগ হচ্ছে একমাত্র মুক্তির উপায়, একমাত্র নিরাপদ হচ্ছে ইউনূসের পদত্যাগ। ইউনূসের পদত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি আজকে একটাই লক্ষ্য, হটাও ইউনূস, বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। যারা ৭১কে রক্ষা করতে চান, যারা স্বাধীনতার ইতিহাসকে টিকে রাখতে চান, যারা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বলবো, আসুন ৭১-এর বিরুদ্ধে হাতকে শক্তিশালী করেন না, মুক্তিযুদ্ধের হাতকে শক্তিশালী করুন, দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, এই আহ্বান জানাই। এবং অত্যাচার নির্যাতন বন্ধ করুন। আর একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের উপর নির্যাতন করে আইয়ুব খান টিকে থাকতে পারেন,
আওয়ামী লীগের উপর নির্যাতন করে 4.5 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গ্রেপ্তার করেছিল, গুম করেছিল। বেগম খালেদা জিয়া অবৈধভাবে নির্বাচন ছিল, আওয়ামী লীগ ছাড়া 1 মাসের বেশি টিকতে পারেনি। আওয়ামী লীগের পর যারা নির্যাতন করেছে, আওয়ামী লীগকে যারা ধ্বংস করেছে, তারা ইতিহাসের আসছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছেন। আমি মনে করি আগামী দিনও বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর 13 তারিখের লকডাউন সর্বাত্মকভাবে সফল হবে। ইতিমধ্যে তার পূর্বাভাস আপনারা পাচ্ছেন। বাংলাদেশের জনগণ, ঢাকাবাসী আজকে শেখ হাসিনার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে। অবৈধ অসাংবিধানিক ইউনূসকে তারা নো বলেছেন, তারা বলছেন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আমরা মনে করি দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি। শেখ ইনান, যদি আমি যে আইনজীবীদের সংগঠনের কথা বললাম, কারণ আইসিটির কে বন্ধ করতে হলে আমাদের আইনজীবীদের জন্য কোনো নির্দেশনা বা কিছু আছে কিনা, ছোট্ট করে যদি কিছু থাকে বলতে পারেন। দেখুন, আমাদের যারা আইনজীবী রয়েছেন, শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ, আমি নিজেও একজন নবীন আইনজীবী, যদিও বা প্র্যাকটিস করার সুযোগ হয়নি। সারা বাংলাদেশে অনেক আইনজীবী আছে। জি, আমাদের আইনজীবীরা কেউই তো আসলে ভালো নেই। তাদের উপরেও যে নির্মম নির্যাতন, যেটি কামাল ভাই বললেন, প্রচন্ড রকম নির্যাতন, প্রচন্ড রকম অত্যাচার, প্রচন্ড রকম মানসিক চাপ, প্রচন্ড রকম হুমকি ধামকি সৃষ্টি করেছে। আসলে তো সকল ক্ষেত্রেই নজিরবিহীন। শিল্পীদের উপর অত্যাচার বলি, সাংবাদিকদের উপর অত্যাচার বলি, আইনজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাকে বাদ দিয়েছি এই অবৈধ সরকার? কাউকেও বাদ দেয়নি। তারপরেও আইনজীবীরা তাদের জায়গা দিয়ে কাজ করছেন, লড়াই করার চেষ্টা করছেন। তাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের বিরুদ্ধে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের মতো আইনজীবীরা যেহেতু এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার কথা, আমি বিশ্বাস করি তারা তাদের জায়গা থেকে অবশ্যই অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করছেন এবং করবেন। এটি আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ। আমার ধারণা, প্রিয় দর্শক, আপনাদের যে প্রশ্ন বা যে যা কিছু জানার প্রয়োজন ছিল বা যে দিক নির্দেশনা, সেটি সবাই পেয়েছেন। এরকম ব্যস্ত সময়ে শেখ ইনান, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ভাই, আপনি অনেক পরিশ্রম করছেন, আপনিও আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ। এবং তরুণ ছাত্রনেতা ইনানকে আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের ছাত্রলীগের তরুণ নেতা কর্মীরা যারা বাংলাদেশে লড়াই করছেন, তাদেরকে আপনারা দিক নির্দেশনা দিচ্ছেন, সেজন্য, এবং সবাই মিলে যেভাবে কাজ হচ্ছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে, সেজন্য আমার বিশ্বাস যে এটিও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, যে বাংলাদেশ আওয়ামী লীগ কত শক্তিশালী হয়ে আবারও ফিরে আসতে পারে লড়াইয়ের ময়দানে। সেটি এবার আবার এখানে কামাল ভাই আছে, কামাল ভাইকে একটু বলি যে ভাই, আপনি তো এখনো ছাত্রলীগ, দাড়ি চুল পাকছে, কিন্তু আওয়ামী লীগ অন্য এখনো ছাত্রলীগটাই আছেন, এরকম আর কি। আমাদের সকল নেতারা যেভাবে কষ্ট করছেন, আওয়ামী লীগের নেতারা দেখেন অনেককে নিয়ে অনেক রকম মিথ্যা প্রচারণা হয়। এটিও তৃণমূলের নেতাকর্মীদেরকে আমি অনুরোধ করবো যে ভাইরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এই বিএনপি জামাতের দোসররা, বিএনপি জামাতের এজেন্টরা অনেক রকম আবল তাবল মিথ্যা কথা বলে, এগুলো তো আসলে কান দিয়েন না। এদের অধিকাংশই প্রপাগান্ডা। হ্যাঁ, হয়তো বা 2-1 জনের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এটি আমাদের সিনিয়ররা বা আমরা কেউ অস্বীকার করি, কিন্তু এই জন্য ঢালাও ভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা, এইসব বিষয়ে আপনারা কেউ কান দিন। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের এই বার্ধক্যে, বুড়ো বয়সে এসেও তারা যেভাবে কাজ করে, আমরা অনেক ক্ষেত্রে অবাক হই যে দাড়ি চুল পাকলেও মনের বয়স তাদের বাড়েনি, এবং শেখ হাসিনার প্রশ্নে তাদের যে পরিশ্রম করার মানসিকতা, সেটি একটু ক্ষীণ হয়। তো আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের এই অগ্রজদেরকেও ভালোবাসা, ধন্যবাদ। এবং আমি আজকে একটু দায়িত্ব নিয়ে কথাটা আমি দর্শকদের সামনে একটু বলতেই চাই। সেটা হচ্ছে, আমি মাঝরাতেও অনেককে ফোন করেছি, মাঝরাতেও অনেকের সাথে আমার কথা হয়েছে, তো সেকেন্ড রিং প্রয়োজন হয়নি। মানে আমরা যে কোনো সময়, মানে যে কাউকেই, সেটা ছাত্রলীগ বা আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছেন, সেকেন্ড রিং এর আগে সবাইকে রিচ করতে পেরেছি, কমিউনিকেট করতে পেরেছি, কাজ করার জন্য আইডিয়া শেয়ার করতে পেরেছি। তা আমি মনে করি যে এটা একটা অনন্য অসাধারণ সময় পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিপদ সংকুল অবস্থায়ও। তো কাজে বিএনপি জামাতের যে ন্যারেটিভ আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে, সেটিকে গ্রাহ্য করার সময় এটা না। বাচ্চা যখন পড়ে গিয়ে ব্যথা পায়, তখন মা গিয়ে আগে তার সেই ব্যথার জায়গাটায় মলম লাগায়, পরে গিয়ে বোঝায় যে এরকম জায়গায় যেতে হয় না, গেলে পরে হাত পা ভাঙে। তো আজকে আওয়ামী লীগ পরে গিয়ে আছাড় খেয়েছে। আওয়ামী লীগকে আমরা যারা ভালোবাসি, যারা আমরা আওয়ামী লীগের নিজেকে মনে করি, তাদের দায়িত্ব হচ্ছে এখন মলম লাগিয়ে ব্যান্ডেজ করা এবং নিজেরা মিলেমিশে যুদ্ধ করা। প্রিয় দর্শক, একটা কথাই বলতে চাই যে জনতা কিন্তু রায় দিয়ে দিয়েছে, ইউনূসকে তারা চায় না। এখন ইউনূসকে বুঝতে হবে, জনতার রায় ইউনূসের বিরুদ্ধে। জনতার এই বাংলাদেশ, মুক্তিযোদ্ধার এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীদের লড়াই। ইউনূস যদি নিজে থেকে পদত্যাগ না করে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। জনতা আসছে, আর এই লকডাউন হচ্ছে নমুনা, এরপর হবে যমুনা। ঢাকা ডাউন, ঢাকা লক, ইউনূস ডাউন। এখন জনগণ তাই বলছে। আসুন সবাই মিলেমিশে সহিংসতাহীন শান্তিপূর্ণভাবে
এই ঢাকা লকডাউন কর্মসূচিকে সফল করি যার যার জায়গায় থেকে। তবে হ্যাঁ, যেমন করে আমাদের নেতৃবৃন্দ বললেন, আঘাত আসলে আঘাতের প্রত্যুত্তর এবার দিতেই হবে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আবারও দেখা হবে। আগামী কালকের অপেক্ষায় থাকলাম। ঢাকা ডাউন, ঢাকা লক, ইউনুস ডাউন। ভালো থাকবেন সবাই। জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ।